আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজ আমরা 2.1 অনুশীলনী নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। 2.1 অনুশীলনী অঙ্কটি করতে হলে তোমাকে প্রথমেই যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়েই আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। কারণ অঙ্কটির মৌলিক বিষয় যদি তুমি না জানতে পারো তাহলে অঙ্কগুলো করা সম্ভব হবে না। তো মৌলিক বিষয়গুলো বন্ধুরা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। একটা অনুরোধ রইল বন্ধুরা, যদি তুমি এই মৌলিক বিষয়ের সম্পর্কে বিশদভাবে জানতে চাও তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি তোমাকে দেখতে হবে। যদি তুমি তা দেখতে না পারো তাহলে তুমি সঠিকভাবে বুঝতে পারবে না। তো বন্ধুরা চলো আমরা আজকে 2.1 গণিত সমাধান মৌলিক বিষয় নিয়ে আলোচনা করি। দেখো বন্ধুরা, অনুপাত অনুপাত জিনিসটা কি? অনুপাত জিনিসটা কি দেখো, আমি তোমাদের সামনে একটু আলোচনা করি। দুটি এক জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তার ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। এই ভগ্নাংশটিকে কি বলে? রাশি দুইটির অনুপাত বলে। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। অনুপাতের চিহ্ন কেমন দেখো বন্ধুরা, দুইটা এক জাতীয় রাশি কি? মনে করো যে 20 আর কত 25, এই দুটো এক জাতীয় রাশিকে কি করি আমরা? অনুপাত যখন লিখতে যাই ভগ্নাংশ আকারে লিখি। যেমন কি আমরা এটা লিখতে পারি যে 25/30। তাই আমি লিখেছি এখানে যে একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। ভগ্নাংশ মানে তো এইটাই, তাই না বন্ধুরা? ভাগ আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ 30/25। এই তুলনাটা করার জন্য যে চিহ্ন আমরা ব্যবহার করি সেটি কি? অনুপাত। অনুপাতের চিহ্নটি বন্ধুরা হচ্ছে এইরকম হয়। অনুপাতের চিহ্নটি কেমন হয়? এরকম হয়। অনুপাত যখন আমরা ভগ্নাংশটিকে অনুপাত দ্বারা প্রকাশ করি তখন আমরা এইভাবে লিখি যে 5:2 5:2। এবার আসো বন্ধুরা, 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহু রাশির অনুপাত বলা হয়। 3 বা ততোধিক রাশির অনুপাতকে আমরা কি বলি? বহু রাশির অনুপাত বলা হয়। বহু রাশির একটা অনুপাতের উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, 8:5:6 সমানুপাত। চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত। কি বলেছে? চারটা রাশি থাকতে হবে, সেটা প্রথম আর কি দ্বিতীয় রাশি। এবার কি বলছে? তৃতীয় আর চতুর্থ রাশি। তৃতীয় আর চতুর্থ, চারটা রাশি দেওয়া আছে, প্রথম দ্বিতীয় আর তৃতীয় চতুর্থ। এরা যদি পরস্পর সমান হয় বা সমান হলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাত বলা হয়। দেখো বন্ধুরা, সমানুপাত আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি তার স্কয়ার। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা কি? এখানে দ্বিতীয় আর তৃতীয় রাশি সমান হলে, দ্বিতীয় আর তৃতীয় রাশি যদি সমান হয় তাহলে তখন তুমি এটা লিখতে পারবা। কি লিখতে পারবা? যেহেতু দ্বিতীয় আর তৃতীয় সমান, দ্বিতীয় তৃতীয় কোনটা? এটা 1 2 3, এটা হচ্ছে 4। এইটা আর এইটা সমান হয়েছে, এটা আর এটা সমান হয়েছে, তখন তুমি কি লিখতে পারো? যে দ্বিতীয় রাশি তার স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এই সমানুপাতে আমরা সমান চিহ্নের পরিবর্তে, সমানুপাত নাকি সমান সমান হবে, সমান চিহ্নের পরিবর্তে আমরা এই চিহ্নটি ব্যবহার করে থাকি। কি চিহ্নটি ব্যবহার করতে থাকি? এই চিহ্নটি ব্যবহার করে থাকি। সমানুপাত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ আসতে পারে, আবার গণিত যে সমাধান সেটিও তোমাদের আসতে পারে, প্রশ্নে থাকতে পারে, সৃজনশীল প্রশ্নে।
দেখো আমি একটি তোমাদের সামনে একটা উদাহরণ লিখে রেখেছি। সমানুপাতটা কেমন হবে? ক:/খ সমানুপাত খ:/গ এরকম থাকতে পারে। দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির সমানুপাতই মধ্যরাশি বলে। এটা একটা এমসিকিউ। দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির সমানুপাতই বা মধ্যরাশি বলে। ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সমজাতীয়। ক্রমিক সমানুপাতের তিনটি রাশি কি? সমজাতীয়। বন্ধুরা এরপরে এই অঙ্কটার বেশ কিছু ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি এই বিষয়গুলো আছে। তো সেই বিষয়গুলোর কিছু সূত্রাবলী আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তোমরা অবশ্যই বিষয়গুলো নোট করে নিবে। নোট করে নিলে তোমাদের জন্য সহজ হবে। প্রতিটা জিনিসই নোট করবা। একটা অধ্যায় শেষ নোট করা শুরু করবা। পরীক্ষার সময় কি করবে বন্ধুরা? তোমরা কি সব অঙ্কগুলো আবার করার চেষ্টা করবে? তুমি করতে পারবে না। তোমার যদি নোট করা থাকে তাহলে অঙ্কগুলো একবার চোখ বুলিয়ে দেখে যেতে পারলে তুমি অবশ্যই ভালো করবা ইনশাআল্লাহ। দেখো বন্ধুরা আমি কিছু সূত্র লিখে রেখেছি এখানে। ক্রয় মূল্য সমান সমান কি? ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। আচ্ছা ক্রয় মূল্যটা কি? তুমি যখন একটা পণ্য উৎপাদন করো তো তখন তোমার কিছু খরচ হয়ে থাকে। তুমি নিশ্চয়ই বাজারজাত করার জন্য কিছু পণ্য ক্রয় করেছো। তো ক্রয় যে মূল্যটা, ক্রয়ের সময় যে টাকাটা প্রদান করছো তুমি, সেটাই হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্যটা কি? বিক্রয় মূল্য তুমি যে পণ্যটা বাজারজাত করবা, ক্রয় করেছো বাজারজাত করার জন্য, তাই না? তো নিশ্চিত লাভের জন্যই তো তুমি এই কাজটি করেছো, তাই না? তো ক্রয় মূল্যের সাথে তোমার আনুষঙ্গিক যে খরচ রয়েছে সেই খরচগুলো যোগ করে ওর উপরে কিছু লাভ ধরে যে মূল্যটা নির্ধারণ করা হয় সেটি হচ্ছে বিক্রয় মূল্য। দেখো বন্ধুরা বিক্রয় মূল্য আমরা লিখেছি ক্রয় মূল্য যোগ লাভ, অর্থাৎ তোমার উৎপাদন খরচ যোগ যে লাভটা তুমি করতে চাও সেই লাভটা তোমার সাথে ওখানে যোগ করে দিতে হবে। এই জন্য আমরা লিখছি বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ। আচ্ছা লাভ তাহলে কিভাবে পাবো? লাভ কিভাবে পাবো খেয়াল করে দেখো। লাভ কিভাবে পাবো? আমরা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, অর্থাৎ কয় টাকা লাভ ধরেছিলাম, কয় টাকা লাভ ধরেছিলাম সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তো তখন আমরা লাভ সমান সমান লিখবো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি তেমনি ক্ষতি সবসময় যে তোমার লাভ হবে এরকম তো না, ক্ষতিও হয়ে যেতে পারে। তুমি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে যাচ্ছ, তোমারটা বিক্রি হলো না, তার মানে কি বিক্রি হচ্ছে না, চলতেছে না, তখন তুমি কম মূল্যে বিক্রয় করতে হবে না, যে লাভটা জুড়ে দিয়েছিলে। দেখা যাচ্ছে 100 টাকার একটি পণ্য তুমি 120 টাকা বিক্রি করছিলে, এখন 120 টাকায় এই পণ্যটি কেউ ক্রয় করতে চাচ্ছে না, 80 টাকায় চাচ্ছে। তখন তুমি কি করবা? তোমার বিক্রয় মূল্য তখন কিন্তু 80 টাকা, আর ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তো তুমি কিভাবে ক্ষতি নির্ণয় করবা? দেখো যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। দেখো লাভ সমান সমান লিখছিলাম কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতিটা কিভাবে চাচ্ছি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্ষতি কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 80 টাকা। বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য কত ছিল? 120 টাকা। তো তুমি তো এখন ওই মূল্যটাই বিক্রি করতে পারছো না, তাই না? এই জন্য কি লিখছি আমরা? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এবার দেখো বন্ধুরা ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি? আবার বিক্রয় মূল্য যোগ ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য যোগ যে ক্ষতিটা হয়েছে সেটি যদি তুমি যোগ করো তাহলে কি হবে? তুমি ক্রয় মূল্যটা পেয়ে যাবে না? তেমনি দেখো বিক্রয় মূল্যটা তুমি আরো একটা ভাবে নির্ণয় করতে পারো, সেটা কি? ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। ক্রয় মূল্য থেকে যদি ক্ষতি তুমি বাদ দাও, কত টাকা ক্ষতি? 100 টাকায় কেনা ছিল, 20 তুমি বিক্রি করেছো 80 টাকা, তাই না? 100 টাকায় কেনা ছিল, বিক্রি করেছে কত টাকা? 80 টাকা। এই জন্য আমরা কি লিখছিলাম একটু আগে ক্ষতি নির্ণয় করার সময়? যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো সেই বিষয়টা দেখো, বিক্রয় মূল্য আমরা কিভাবে নির্ণয় করবো? যখন এইভাবে থাকবে তখন ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, অর্থাৎ 100 টাকার পণ্য তুমি বিক্রি করেছিলে কয় টাকা? 80 টাকা। কয় টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা। তখন বিক্রয় মূল্য আমরা কিভাবে নির্ণয় করবো? 100 বিয়োগ 20, তার মানে বিক্রয় মূল্য 80 টাকা। তো বন্ধুরা আশা করি তোমরা আজকের এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে দেখেছো, শুনেছো এবং নোট করার চেষ্টা করেছো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটি কথা, আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।